হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল টিউশন। তো আজকে ক্লাস 12-এর ফিজিক্সের আমি ফার্স্ট ইউনিট চালু করব, ইলেকট্রোস্ট্যাটিক্স। আর সেই ফার্স্ট ইউনিটের যে আমি টপিক নিয়েছি, দেখো নাম দিয়েছি কুলম্বস ল, অর্থাৎ কুলম্বের সূত্র। খুবই ইম্পর্ট্যান্ট টপিক, তোমাকে খুব ভালো করে মনোযোগ দিয়ে এই টপিকটা বুঝতে হবে। এখান থেকে তোমার কনসেপ্ট বিল্ড আপ হবে। কনসেপ্ট যত তোমার বিল্ড আপ হবে, তত সেই অনুযায়ী তুমি আগে এগিয়ে যাবে এবং পরবর্তী পার্টগুলো বুঝতে পারবে। তাই প্রপার নোটস বানাবে, খাতা পেন নিয়ে বসবে এবং দেখো এখানে আমি প্রত্যেকটা কথা যা যা বলবো খুব মনোযোগ দিয়ে শুনবে। তাহলে দেখো, ফার্স্ট আমাদের যে একটা টপিক নিয়ে এসেছি আজকে, সেটা হচ্ছে কুলম্বস ল, অর্থাৎ কুলম্বের সূত্র। তো ফ্রেঞ্চ সায়েন্টিস্ট চার্লস কুলম্ব আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের একটা সূত্র দেন, কিন্তু সেখানে কিছু শর্ত তিনি দিয়েছিলেন। কি শর্ত? যে দুটো বিন্দু আধান হতে হবে, পয়েন্ট চার্জ বিন্দু আধান, এবং তারা স্থির হতে হবে। এই নয় যে আধান দুটো ছোটাছুটি করছে, তা নয়। তাহলে দুটি বিন্দু আধান নিয়েছি, মনে করো একটা হচ্ছে Q1 আধান আর একটা হচ্ছে Q2 আধান। এরা যদি পারস্পরিক r দূরত্বে অবস্থান করে, তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে। আমরা অলরেডি জানি একেবারে আধানের বেসিক, যে সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে মানে পজিটিভকে বিকর্ষণ করবে, নেগেটিভকে বিকর্ষণ করবে। আর বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে, মানে একটা পজিটিভ আর একটা যদি নেগেটিভ থাকে, তাহলে একে অপরকে কী করবে? তারা আকর্ষণ করবে। তাহলে এই যে আকর্ষণ বা বিকর্ষণ করবে যে বল দিয়ে, সেই বলটার জন্য চার্লস কুলম্ব একটা সূত্র দিয়েছেন। ঠিক? তাহলে চার্লস কুলম্ব সূত্রের মানে অ্যাপ্লাই করার জন্য আমাকে আগে কি বুঝতে হবে? যে এটি কোথায় প্রযোজ্য? এটি প্রযোজ্য হচ্ছে শুধুমাত্র বিন্দু আধানের জন্য, অ্যাপ্লিকেবল অনলি ফর পয়েন্ট চার্জ। আর এরা যেন স্থির হয়, ঠিক? বিন্দু আধান দুটি যেন স্থির হয়। তো উনি কি শর্ত দিয়েছেন? শর্তগুলো আমি লিখছি। কি শর্ত দিয়েছেন? 1 নং, বিন্দু আধান হতে হবে। আর 2 নং, স্থির আধান হতে হবে। এই দুটো শর্ত মানার পরেই আমরা দুটো যে আধান নেব, বিন্দু আধান, তাদের মধ্যে পারস্পরিক স্থির তড়িৎ বলের যে রাশিমালা, সেটা আমরা বের করব। তো চার্লস কুলম্ব যেটা বলেছেন, যে দুটি বিন্দু আধানের মধ্যবর্তী পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। তো কথাটা লিখছি। দুটি বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কি হয়? 1, আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক। 2, এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। ভেরি ইম্পর্টেন্ট। উনি যে কথাগুলো বলেছেন ভালো করে লক্ষ্য করবে। আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক হয়, খালি মানটুকু নেব, কারণ আধান তো পজিটিভ আর নেগেটিভ দুটোই হয়। যদি আমাকে স্থির তড়িৎ বলের মানটা বের করতে হয়, তাহলে মান বের করার ক্ষেত্রে আমরা আধানের চিহ্ন বসাবো না, মানে আধানের শুধু মানটুকু নেব। পরে বুঝবে, পরে বোঝাচ্ছি এটাও। আর কি বলেছে? এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়।
তাহলে আকর্ষণ বা বিকর্ষণ বলকে যদি আমি এফ দ্বারা ডিনোট করি, তাহলে ফার্স্ট কেসটার জন্য কি লিখতে পারি? এফ প্রপোর্শনাল টু কি হবে? Q1 ইন্টু Q2, শুধুমাত্র মানটুকু নেব। আর 2 নম্বর থেকে আমি কি লিখতে পারি? এফ প্রপোর্শনাল টু 1/r² লিখব। দেখো, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি। তাহলে ওই দুটোকে একসাথে যদি আমি লিখি, তাহলে কি হয়ে যাচ্ছে? এফ প্রপোর্শনাল টু Q1 Q2/r²। এবার তোমরা সবাই জানো যে সমানুপাতি চিহ্ন যদি ওঠাতে হয়, তাহলে আমাকে একটা ধ্রুবক আনতে হবে। তাহলে এখানে আমি ধ্রুবক লিখছি, এফ সমান কে Q1 Q2/r²। এফ সমান কে Q1 Q2/r²। কেটা কি? এখানে তুমি বলবে কেটা হচ্ছে স্থির তড়িৎ ধ্রুবক বা কুলম্বের ধ্রুবক। তাহলে কেটা হলো স্থির তড়িৎ ধ্রুবক और কুলম্বের ধ্রুবক। দেখো, এতটুকু বুঝতে পারলে কিনা ফার্স্ট পার্ট? এটা ছিল একেবারে বেসিক, অলরেডি তোমরা 9-10 হয়তো পড়েছো। সেই জিনিসটাই আজকে আমি আবার পড়ছি ভালো করে। এবার আমরা 11-12 যেটা পড়বো, আরও অ্যাডভান্স পড়বো, ভালো করে ফার্স্ট সিলেবাস অনুযায়ী পড়বো। এতটা নোট করবে। ওকে, এই যে কে লিখেছি স্থির তড়িৎ ধ্রুবক বা কুলম্বের ধ্রুবক, ওটার মান কত? চলো ওইগুলো দেখা যাক। দেখো, কে এর মান, যদি আমি কে এর মান জানতে চাই, তাহলে কে এর দুটো মান হয়, একটা সিজিএস পদ্ধতিতে আর একটা এসআই পদ্ধতিতে। তাহলে সিজিএস পদ্ধতিতে মান লিখব আর এসআই পদ্ধতিতে মান লিখব। সিজিএস পদ্ধতিতে কে এর মান কত হয়? 1। আর এসআই পদ্ধতিতে কে এর মান কত হয়? বলছে 1/4πε0। 1/4πε0। এবার তোমার কাছে আবার কোশ্চেন যে ε0টা আবার কি? ধ্রুবক একটা লিখতে গিয়ে আরেকটা চলে এলো। তাহলে ε0কে বলা হয় শূন্য মাধ্যমের বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তো লিখছি আমি কথার আগে, ε0 হচ্ছে তোমার কি? পারমিটিভিটি অফ ফ্রি স্পেস অর এয়ার। শূন্য বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। ইংলিশটাও লিখে রাখছি, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস বা এয়ার। আর লিখলাম এয়ারটা। এটা কি? এটাও বুঝবো। তড়িৎ ভেদ্যতা আবার কাকে বলে, তো এটাও আমাদের জানার ব্যাপার যে তড়িৎ ভেদ্যতা জিনিসটা কি। তো সবই লিখবো, আগে এটার মান দেখি। ε0 এর মান তোমাকে মুখস্থ করতে হবে 8.854 into 10⁻⁻12 ফ্যারাড পার মিটার। 8.854 into 10⁻⁻12 ফ্যারাড পার মিটার। আরও একটা একক আছে, আমি এখনই বলছি, পরপর আসবো। তোমাকে যদি আমি বলি যে স্থির তড়িৎ ধ্রুবক এর মান কত বা এর একক কি, মান তো দেখে নিয়েছি। এই মানটা যখন এখানে বসাবো এসআই পদ্ধতিতেও মান পেয়ে যাবো। যখন এই মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে এসআই পদ্ধতিতে মানটা দেখবে 9 into 10⁻9 হবে এর মান। কত হবে? 9 into 10⁻9। একক কি হবে? নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। ঠিক? তাহলে কে এর একক যদি এটা হয়, তাহলে ε0 এর একক কি হয়ে যাবে? 1/k, অর্থাৎ এটা উল্টে যাবে না। তাই ফ্যারাড পার মিটারকে অনেক সময় এটাও লেখা হয় অর কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার।
খুবই মনোযোগ দিয়ে শুনবে প্রত্যেকটা কথা, স্টেপ বাই স্টেপ। এখানে এককের অনেক ব্যাপার আছে, প্রত্যেকটা পার্টকে তোমাকে মনে রাখার চেষ্টা করতে হবে। স্টেপ বাই স্টেপ দেখো, এমন কোনো কঠিন নয়, এককের মধ্যে গুলিয়ে ফেলো না। আচ্ছা, এই যে আমি এপসাইলন নট লিখেছি, এত বড় মানটা 8.854 ইন্টু 10⁻12 ফ্যারাড পার মিটার, এটা পরীক্ষাতে তোমার মাঝে মাঝে ইউজফুল হতেও পারে, নাও পারে। মানে কি, মনে করো তুমি নিটের এক্সাম দিচ্ছ বা জয়েন্টের এক্সাম দিচ্ছ, সেখানে তার ক্যালকুলেটর নেই। তাহলে ক্যালকুলেটর যখন নেই, তখন এত বড় মানটা বসিয়ে তুমি কী করে অঙ্কগুলো করবে? সাপোজ মনে করো একটা অঙ্ক দিল, তাহলে সেখানে অঙ্ক করার জন্য তোমাকে একটা স্পেশাল বা এর অ্যাপ্রক্সিমেট মান মনে রাখা দরকার। কত? 10⁻9/36 পাই। এই মানটা একেবারে কাছাকাছি। তুমি করে দেখবে ক্যালকুলেটরে, এই মানটা যা পাবে ঠিক এটার কাছাকাছি পাবে। তাহলে আমি যদি পরীক্ষায় অ্যাডভান্টেজ নিতে চাই বিভিন্ন অঙ্কতে, তাহলে আমি 10⁻9/36 পাই ইউজ করবো, যাতে আমার ইজিলি কাটাকাটি হয়ে যায়। আশা করছি বুঝতে পারছো আমার কথা। তাহলে হয় তুমি উপরেরটা মনে রাখবে অথবা নিচেরটা মনে রাখবে, তাহলে তোমার পরীক্ষার হলে খুব সুবিধা হবে। ঠিক। আর এমনিতে আমাদের ক্লাস 12-এর যে এক্সাম হয়, সেখানে তোমার কোশ্চেন পেপারে প্রথমেই সমস্ত ধ্রুবকগুলোর মান দেওয়া থাকে, তা সেটা নিয়ে তোমার অত ভাবনা চিন্তা করার নেই। আমি চাইবো যে তুমি মুখস্থ রাখো। ঠিক আছে, এবার আমি যদি বলি শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, এখানে আমি পরে আসছি, আগে কে এর ঝামেলাটা মিটিয়ে নিই। কে, তোমাকে যদি আমি বলি যে কে এর মান কত, অলরেডি দেখতে পেয়েছি 9 × 10⁻9 হয়। কে এর একক কত তুমি দেখতে পাচ্ছ, এখনই আমরা বের করলাম, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। তুমি বলবে স্যার ওটা আবার কী করে হলো? চলো এখানে দেখো, বলো এখান থেকে কে মানে কি লিখতে পারি? F × r² ডিভাইড বাই Q1 × Q2। দেখো, তার মানে কে এর একক কী হবে? বলের একক ইন্টু দূরত্বের এককের স্কোয়ার। তাহলে বলের একক ইন্টু দূরত্বের এককের স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার হয়ে গেল, ডিভাইড বাই দুখানা কুলম্ব গুণ করলে কুলম্ব স্কোয়ার হয়। এই দেখো কুলম্ব স্কোয়ার। ঠিক আছে, একটাই ফর্মুলা মনে রাখবে, তাহলে দেখবে সব কটা তোমার একটা একটা করে বেরিয়ে যাচ্ছে। তাহলে কে এর একক বেরিয়ে গেল। তোমাকে যদি আমি কোশ্চেন করি যে কে এর মাত্রা বের করো তো, ডাইমেনশন অফ কে, কত হবে? তুমি বলবে স্যার ডাইমেনশন অফ ফোর্স হবে। আচ্ছা লেখা যাক, ফোর্সের মাত্রা কত হয়? mL/T⁻⁻2 ইন্টু দূরত্বের স্কোয়ার, দূরত্বের স্কোয়ার মানে তুমি বলবে স্যার L স্কোয়ার হবে, ডিভাইড বাই কুলম্ব স্কোয়ার। এবার কুলম্ব মানে কি? আধানের আবার মাত্রা কত হয়, চলো একটু বোঝা যাক। এই জায়গাটা করছে দেখবে, আমরা অলরেডি জানি তড়িৎ প্রবাহ I = Q/T হয়। সময়ের সাপেক্ষে আধানের পরিবর্তনের হার বা পরিবহনের হারকেই তো তোমার তড়িৎ প্রবাহ বলে। তাহলে Q/T, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কুলম্ব হচ্ছে উপরে, নিচে হচ্ছে সময়, তাহলে Q সমান কত হয়ে গেল? IT। তাহলে আধানের মাত্রা কত? তড়িৎ প্রবাহের মাত্রা আর সময়ের মাত্রা। তাহলে তড়িৎ প্রবাহের মাত্রাকে আমি I লিখি, আর সময়ের মাত্রাকে লিখলাম T। এর আবার স্কোয়ার। দেখো বুঝতে পারলে কিনা? Q সমান IT। I হচ্ছে তড়িৎ প্রবাহ, কারেন্টের মাত্রা, আইকে I লেখা হয়, আর টি মানে হচ্ছে সময়কে T লিখলাম। ঠিক। আচ্ছা চলো এটা কাটাকাটি করে কত কি হচ্ছে দেখা যাক। এম তো এম থাকবে, এল এখানে একটা আছে, L স্কোয়ার আছে, হয়ে গেল L3। আর কি আসছে? I উপরে উঠে গেলে I⁻² হয়ে যাবে, আর উপরে T⁻² ছিল, আরও T⁻² আসবে, মানে হয়ে যাবে T⁻⁴। mL3 I⁻², T⁻⁴। এটা হচ্ছে তোমার কে এর মাত্রা, অর্থাৎ কুলম্বের যে ধ্রুবক তার মাত্রা। ঠিক, নোট করবে। এবার আমরা বুঝবো যে তড়িৎভেদ্যতা কী জিনিস। তাহলে আগে তড়িৎভেদ্যতা বুঝে নেওয়া যাক, তারপর আমরা আবার কুলম্বের সূত্রে ফিরে আসবো। ওকে, তাহলে প্রত্যেকে হেডিং দেবে মাধ্যমের তড়িৎভেদ্যতা।
মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। permittivity of medium। তো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কি জিনিস, ভালো করে শুনবে। কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হলো মাধ্যমের একটি ধর্ম, যাহা ওই মাধ্যমে রাখা কোনো আধানের তড়িৎ ক্ষেত্র গঠনের বিরুদ্ধে বাধাকে পরিমাপ করে। বোঝা গেল না? আবার বোঝো, আবার শোনো। মনে করো একটা মাধ্যম আছে আমার কাছে, এই বায়ু মাধ্যম, এই রুমে মনে করো আমি একটা আধান রাখলাম, ঠিক? তাহলে এই আধানটার চারপাশে কি উৎপন্ন হবে? তড়িৎ ক্ষেত্র। বলছে এই যে তড়িৎ ক্ষেত্রটা গঠন হবে, এই গঠনটাকে যে বাধাটা দেবে মাধ্যমের যে ধর্ম, সেটি হচ্ছে মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এটাকে একটু অন্যরকমভাবে বোঝার চেষ্টা করো। আমরা সবাই পরিবাহী তার পড়েছি, তোমরা ছোটবেলায় ওহমের সূত্র পড়েছো। তাহলে কোনো তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট প্রবাহ হয়, তাহলে কি আমরা জানি যে ওই তার বা পরিবাহীর মধ্যে একটা বিশেষ ধর্ম থাকে যেটা ওই তড়িৎ প্রবাহকে বাধা দেয়? কি সে ধর্মের নাম? রোধ, রেজিস্ট্যান্স। একটা পরিবাহীর রেজিস্ট্যান্স একমাত্র ডিসাইড করবে যে তার মধ্যে কত তড়িৎ প্রবাহ হবে। দুই প্রান্তের যদি বিভব পার্থক্য ফিক্স থাকে, তাহলে একটি পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রার মান সর্বদা ডিসাইড করবে কে? ওই পরিবাহীর রোধ। ভালো করে বুঝবে এটা। তাহলে আমি কি এটা বলতে পারি যে রোধ হলো একটি পরিবাহীর ধর্ম, যাহা ওই পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহকে বাধা দেয়? রোধ হলো একটি পরিবাহীর ধর্ম, যাহা ওই পরিবাহীর মধ্যে তড়িৎ প্রবাহকে বাধা দেয়। ঠিক না? বা তড়িৎ প্রবাহের যে মান, সেটাকে নির্ণয় করে, ডিসাইড করে কি করে না? ঠিক আছে, তো ভি ইকুয়াল টু আই আর। তাহলে এখান থেকে আই ইকুয়াল টু কী হবে? ভি বাই আর। তাহলে দেখো, আর এর মানের উপরই তো ডিপেন্ড করছে আইটা। যত আর বেশি হবে তত আই কম হবে, যত আর কম হবে তত আই বেশি হবে। তো সিমিলারলি এখানেও বোঝো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। কোনো মাধ্যমে তড়িৎ ভেদ্যতা হচ্ছে এমন একটি ধর্ম যাহা উক্ত মাধ্যমে রাখা কোনো আধানের তড়িৎ ক্ষেত্র গঠনের বিরুদ্ধে বাধাকে পরিমাপ করে। কথাটা আমি লিখব। মাধ্যমের তড়িৎ ভেদ্যতা হলো একটি ধর্ম যাহা উক্ত মাধ্যমে রাখা কোনো তড়িদাধানের তড়িৎ ক্ষেত্র গঠনের বিরুদ্ধে বাধাকে পরিমাপ করে। খুব ইম্পর্টেন্ট। তার মানে এটা দ্বারা কি আমি বুঝতে পারবো যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা যত বেশি, সেই মাধ্যমে তত ভালো তড়িৎ ক্ষেত্র গঠন হবে না? একেবারে কারেক্ট। কোনো মাধ্যমের যদি তড়িৎ ভেদ্যতা বেশি হয়, তার মানে সে বাধা বেশি দিচ্ছে, তাহলে তড়িৎ ক্ষেত্র আর গঠন করবে কি করে? বেশি তড়িৎ ক্ষেত্র তোমার অত স্ট্রং হবে না। আর যদি কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা কম হয়, তাহলে সেই মাধ্যমে তোমার তড়িৎ ক্ষেত্র খুব ভালো আর স্ট্রংভাবে তৈরি হবে। ঠিক না?
এটার মানে পুরো এটাই বোঝায়। তো আমাদের দেখা গেছে পরীক্ষা করে যে শূন্য বা বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতা সব থেকে কম হয়। অন্যান্য যত মাধ্যম আছে, জল মাধ্যম, তেল মাধ্যম, অন্য যে কোনো গ্যাসীয় মাধ্যম, তুমি যাই মাধ্যম বলো না কেন, সমস্ত মাধ্যমের তুলনায় বায়ু অথবা শূন্যস্থানের তড়িৎভেদ্যতা সব থেকে কম হয়। ঠিক, তাহলে সব থেকে যদি কম হয় বায়ু বা শূন্য মাধ্যমে, তাহলে ওই মাধ্যমে রাখা কোনো আধানের তড়িৎ ক্ষেত্র খুব স্ট্রং হবে কি হবে না? যদি বায়ু মাধ্যমে দুটো আধানকে রেখে দিই, তাহলে এদের মধ্যে তড়িৎ ক্ষেত্র খুব স্ট্রং গঠিত হবে। তাহলে এরা একে অপরকে আকর্ষণ খুব স্ট্রং করবে যদি বিপরীত আধান হয়, অথবা একে অপরকে বিকর্ষণ খুব স্ট্রং করবে যদি সমজাতীয় আধান হয়। ক্লিয়ার? সিমিলারলি মনে করো এই দুটো আধানকে নিয়ে গিয়ে আমি জলে ডুবিয়ে দিলাম, তাহলে জল মাধ্যমের তো তড়িৎভেদ্যতা বায়ু মাধ্যমের থেকে তো কম হতে পারে না, বায়ু বা শূন্য মাধ্যমেরই তো সবচেয়ে কম। তাহলে মনে করো জল মাধ্যমের তড়িৎভেদ্যতা একটু বেশি বায়ু মাধ্যমের বা শূন্য মাধ্যমের তুলনায়। তাহলে জল মাধ্যমে যখন এদেরকে ডুবিয়ে দেবো, তখন এরা ঠিক তত স্ট্রং তড়িৎ ক্ষেত্র গঠন করতে পারবে না যেমনটা শূন্য মাধ্যমে করেছিল। তাহলে কি হবে, এদের মধ্যে আগের তুলনায় পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল কমে যাবে। ঢুকছে মাথায় তড়িৎভেদ্যতার ব্যাপারটা? ঠিক, তাহলে আমি কি বলবো যে শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা কত হয়? তাহলে শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা এখানে আমি লিখলাম, একে লেখা হয় এপসাইলন নট, এই চিহ্নটাকে এপসাইলন বলা হয়। এর মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 ফ্যারাড পার মিটার। ফ্যারাড কী করে এলো ওটা আমরা পরের চ্যাপ্টারে বা পরবর্তী চ্যাপ্টারে বুঝবো, যখন ক্যাপাসিটার পড়বো বুঝিয়ে দেবো। নইলে তুমি এটা মনে রাখো, আর কুলম স্কোয়ার পার নিউটন মিটার স্কোয়ার। কে এর যেটা একক তার উল্টো। কে হচ্ছে তোমার স্থির তড়িৎ ধ্রুবক বা কুলম্বের ধ্রুবক, তার একক এখানে আমরা লিখেছিলাম, কত লিখেছিলাম? নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তাহলে সিমিলারলি আমি এখান থেকে বলতে পারবো না যে কে সমান 1/4/ε0, তাহলে ε0-এর একক কী হবে? 1/k এর একক যা হবে, অর্থাৎ উল্টে যাবে। ঠিক, তোমাকে যদি কেউ বলে যে ε0-এর মাত্রা কি হবে বা মাধ্যমের তড়িৎভেদ্যতার মাত্রা কি হবে, তাহলে কে এর মাত্রা কি ছিল? কে এর মাত্রা এখনই বের করলাম আমরা, চলো লিখি, ডাইমেনশন অফ কে এখনই বের করলাম, এম, তারপর কত হয়েছিল? এফ সমান কে কিউ1 কিউ2 বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে কে বেরিয়েছিল এফ আর স্কোয়ার বাই কিউ1 কিউ2, এটাই করেছিল তো। তাহলে কে এফ সমান কত ছিল? এম এল টি⁻⁻2, তার সাথে এল স্কোয়ারও ছিল, আর নিচে হয়ে গেছিলো কুলম স্কোয়ার মানে আইটি স্কোয়ার, আই ইন্টু ক্যাপিটাল টি তার পুরোটার হোল স্কোয়ার। ফার্স্ট করবে পরীক্ষাতে, একদম বেশি মুখস্থ করার চেষ্টা করবে না, ইমিডিয়েট যেন তোমার প্রসেস জানা থাকে। তাহলে কত হবে? এম এল কিউব I⁻², T⁻⁻4, এটাই বের করলে তো এখনই। তাহলে ডাইমেনশন অফ এপসাইলন কি হয়ে যাবে? এপসাইলন বলি এপসাইলন নট বলি, একই ব্যাপার, এটার উল্টো, এম ইনভার্স L⁻³ I² T⁻4। দেখো কারণ কি, কারণ হচ্ছে কে সমান 1/4πε0। কে আর ε0 দেখো এক অপরের ব্যস্তানুপাতি না, তাহলে কে এর যে একক হবে ε0-এর একক তার উল্টো হয়ে যাবে, কে এর যা মাত্রা হবে ε0-এর মাত্রাও তার উল্টো হয়ে যাবে। এখানে ε0 কেন বলছি বারবার? এখানে শূন্য লিখেছি, শূন্য মানে শূন্য মাধ্যমের। আচ্ছা, যদি শূন্য মাধ্যম না হয়, অন্য কোনো মাধ্যম হয়, তাহলে তার ক্ষেত্রে কি লিখবো? বলছে তার ক্ষেত্রে শুধু এপসাইলন লিখবো। মনে করো আমি জলের জন্য লিখতে চাইছি, তাহলে এপসাইলন অফ ওয়াটার লিখবো। যদি আমি অয়েলের জন্য একটা কোনো অয়েলের জন্য লিখতে চাইছি, তেলের জন্য, তাহলে এপসাইলন অফ অয়েল লিখে দেবো। এটা শূন্য মাধ্যম ছিল তাই এপসাইলন অফ শূন্য লিখে দিয়েছি। কীভাবে পড়া হয়? এপসাইলন নট। ঠিক,
তাহলে এতটা নোট করবে তুমি। এবার আমি অন্য যে কোনো মাধ্যমের জন্য লিখতে যাচ্ছি। এইগুলো আশা করছি তুমি বুঝে গেছো। ওকে, তাহলে অন্যান্য যে কোনো মাধ্যমের জন্য কে এর মান কত হবে? অন্যান্য মাধ্যমের ক্ষেত্রে কে সমান কি লেখা হবে? 1/4πε। ওখানে নট লেখা হবে না, ওটা যেই মাধ্যমে হোক না কেন। এবার এই এপসাইলনের মান, এপসাইলনটা কি? উক্ত মাধ্যমের তড়িৎভেদ্যতা, মাধ্যমের তড়িৎভেদ্যতা। এটার আবার মান আছে, বলছে এটার মান হচ্ছে এপসাইলন আর ইন্টু এপসাইলন নট। দেখো আবার একটা নতুন টার্ম চলে এলো, এপসাইলন আর। এটা আবার কি জিনিস? বলছে এটাকে বলা হয় মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা। কি বললাম? এটাকে বলা হয় মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটা একটা নাম। তাহলে এখানে লিখছি আপাতত আগে এপসাইলন আরটা কি? মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা, বা আর একটা নাম আছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। আরও একটা নাম আছে, এটা আমরা পরে পড়ব। এটাকে এসআইসিও বলা হয়, এসআইসি, স্পেসিফিক ইন্ডাকটিভ ক্যাপাসিটেন্স। ঠিক, তো এটা আমরা পরে পড়ব। এসআইসিটা কি আমরা পরে পড়ে নেব। এবার এই যে মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা, এটা আবার কি? এর আবার সংজ্ঞা কী করে দেবো? তাহলে এর সংজ্ঞা দেওয়া খুবই ইজি, কিন্তু তোমাকে আগে বুঝতে হবে জিনিসটা কি। দেখো আমি যদি এগুলোকে মুছে দিই, তাহলে একটু ভালো করে তাকিয়ে দেখো তো, এই যে সমীকরণটা আমি লিখেছি এখানে, এই যে সমীকরণটা আমি লিখেছি, এই সমীকরণটাতে ভালো করে দেখতে পাচ্ছি যে এপসাইলনের মান হচ্ছে এপসাইলন আর ইন্টু এপসাইলন নট। তাহলে ওখান থেকে এপসাইলন আর এর মান কত হবে? এপসাইলন বাই এপসাইলন নট না? তাহলে তুমি এই কথাটাও বলতে পারো যে কোনো মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা হলো উক্ত মাধ্যমের তড়িৎভেদ্যতা ও শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাত। একেবারে কারেক্ট, কোনো ভুল নেই। কিন্তু এটাকে আমরা একটু বুঝবো, ভালো করে বুঝবো জিনিসটা কি অ্যাকচুয়ালি। দুটি মাধ্যমের অনুপাত দেখা যাচ্ছে তো তড়িৎভেদ্যতার। এপসাইলন হচ্ছে যে মাধ্যমটার আপেক্ষিক তড়িৎভেদ্যতা তুমি বলছো সেই মাধ্যমের তড়িৎভেদ্যতা, আর এপসাইলন নটটা হচ্ছে কি? শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। এটা যেহেতু দুটো মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাত, তাই এটার কোনো কি নেই, একক নেই। এটি একটি এককবিহীন রাশি, এটি একটি সংখ্যা মাত্র। ঠিক আছে? আচ্ছা, আবার তোমাকে যদি কেউ বলে যে ডাইমেনশন অফ এপসাইলন আর লেখো, তাহলে তুমি আবার এটা লিখে দিও না, একটু আগে যেটা লিখলে এম এল কিউব করে যেটা লিখলে ওটা আবার লিখে দিও না উল্টো করে। ঠিক, তাহলে এবার আমরা করব কি, এটার মানে বুঝবো, এটার মানে বুঝবো। এগুলো মুছে দিলাম। দেখো এই যে দুটো অনুপাত তুমি দেখতে পাচ্ছ, এটাকে বোঝার একটা উপায় আছে। কি উপায় আছে? আমরা তো অলরেডি জানি যে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা শূন্য মাধ্যমের তুলনায় কি হয়? বেশি হয়। তাহলে বেশিকে শূন্য মাধ্যমের তুলনায় যদি ভাগ করি, অর্থাৎ বেশিকে যদি কম দিয়ে ভাগ করি, তাহলে আমরা একটা গুণক সংখ্যা পাই না? বোঝা যাচ্ছে না? চলো বোঝা যাক। মনে করো তোমার কাছে 50 টাকা আছে, আর তোমার ভাইয়ের কাছে আছে মনে করো 10 টাকা। তাহলে এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার ভাই। আমি বলছি তোমার কাছে তোমার ভাইয়ের তুলনায় কত টাকা বেশি আছে? তুমি বলবে স্যার সিম্পল,
আমার কাছে আমার ভাইয়ের তুলনায় 40 টাকা বেশি আছে। এবার আমি তোমাকে অন্য কোশ্চেন করছি, তোমার কাছে তোমার ভাইয়ের তুলনায় কত গুণ টাকা বেশি আছে। আর কত গুণ বেশি হতে হলে কী করতে হয়? আমরা কত গুণ যদি বের করতে চাই তাহলে 50কে 10 দিয়ে ভাগ করবে না? আমার কাছে বা তোমার কাছে, যেটা বলছি আমি, তোমার কাছে তোমার ভাইয়ের তুলনায় কত গুণ বেশি টাকা আছে, তাহলে তোমার টাকা ডিভাইড বাই তোমার ভাইয়ের টাকা হবে কি হবে না? কত হয়ে গেল এখান থেকে? তুমি বলবে স্যার 5 গুণ বেশি আছে, তাই না? তুমি কি বলবে যে আমার কাছে আমার ভাইয়ের তুলনায় 5 গুণ বেশি টাকা আছে, ঠিক? তা সিমিলারলি এখানেও বোঝো, মাধ্যমের তড়িৎভেদ্যতাকে যদি শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার মান দিয়ে ভাগ করে দিই তাহলে আমি একটা গুণক রাশি পাবো না এখানে? আর সেই গুণক রাশিটাকেই বলবো কি আমি? প্রদত্ত মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা। তা সোজা কথায় একটা সিম্পল উদাহরণ নিয়ে বুঝি। মনে করো তোমাকে দেওয়া আছে এপসাইলন অফ ওয়াটার, এর মান কত হয়? 7.10 ইন্টু 10⁻⁻10 ফ্যারাড পার মিটার। একটা মান খালি নিয়েছি আমি, আমার কাছে আছে মানটা। মুখস্থ করার দরকার নেই, জাস্ট বলছি, একটা মান আমি বই থেকে নিয়েছি। 7.10 ইন্টু 10⁻⁻10 ফ্যারাড পার মিটার। এটা জলের ক্ষেত্রে হয়, জলের ক্ষেত্রে। আর শূন্য মাধ্যমের কত হয় আবার লিখছি আমি, 8.854 ইন্টু 10⁻⁻12 ফ্যারাড পার মিটার। অলরেডি জানো তোমরা। তাহলে আমি বলছি কোনটা বড়? স্বাভাবিক, এখানে 10⁻10 আছে, এখানে 10⁻12 আছে, তাহলে এটা সবচেয়ে বড়, এটা সবচেয়ে ছোট। তাহলে বড়কে যদি ছোটতে ভাগ করি তাহলে আমি জেনে যাব যে বড়টি ছোটটির কত গুণ। দেখো এখন লেখা আছে, তোমার টাকাকে যদি ভাইয়ের টাকা দিয়ে ভাগ করি তাহলে তোমার টাকাটা তোমার ভাইয়ের কত গুণ সেটা জেনে গেলাম না? তা সিমিলারলি এখানেও দেখো, এই বড় মানটাকে যদি ছোট মানটা দিয়ে ভাগ করি, অর্থাৎ এপসাইলন অফ ওয়াটারকে যদি এপসাইলন অফ শূন্য মাধ্যম দিয়ে ভাগ করি তাহলে ওয়াটারের যে তড়িৎভেদ্যতা সেটা শূন্য মাধ্যমের তুলনায় কত গুণ বেশি সেটা জেনে যাবো না? জানবো কি জানবো না? তাহলে তোমরা ক্যালকুলেটর করে দেখবে এটার মান অ্যাপ্রক্সিমেটলি 81 লেখা হয়, 81 হয় আর কি। এটার মান অ্যাপ্রক্সিমেটলি কত আসবে? এটাকে এটা দিয়ে ভাগ করলে 81। তাহলে এখান থেকে কোশ্চেন আসে, কি কোশ্চেন আছে? জলের আপেক্ষিক তড়িৎভেদ্যতা 81 কথার অর্থ কি? ভেরি ইম্পর্টেন্ট এইচএসের জন্য। জলের আপেক্ষিক তড়িৎভেদ্যতা 81 কথার অর্থ কি? তাহলে আমি লিখছি কথাটা, ইম্পর্টেন্ট কোশ্চেন, এইচএসের জন্য বলতে পারো। জলের আপেক্ষিক তড়িৎভেদ্যতা 81 কথার অর্থ কি? তোমার মনে করো এটা 2 নম্বরের কোশ্চেন এলো, আসতেই পারে 2 বা 1 নম্বর, যাই হোক আসতে পারে। তাহলে আমাকে কী করে বলতে হবে? তাহলে আমি কী করে বলছি দেখো, শুনবে আমার কথাটা প্রত্যেকটা। বলছে জলের আপেক্ষিক তড়িৎভেদ্যতা 81 কথার অর্থ হলো জল মাধ্যমের তড়িৎভেদ্যতা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার তুলনায় 81 গুণ বেশি। এখন শেখালাম তো, ঠিক? তাহলে তুমি কি বলবে? আমি ভালো করে আবার রিপিট করে দিচ্ছি, লিখবে ভালো করে। জলের আপেক্ষিক তড়িৎভেদ্যতা 81 কথার অর্থ হলো জল মাধ্যমের তড়িৎভেদ্যতা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার তুলনায় 81 গুণ বেশি হবে বা বেশি হয়। ক্লিয়ার? তাহলে এইভাবে তোমাদের কোশ্চেন আসতে পারে। তো এই ছিল আমাদের আপেক্ষিক তড়িৎভেদ্যতার কনসেপ্ট। প্রত্যেকটা পার্ট ভালো করে দেখবে যে কোথা থেকে কি হলো না হলো। আচ্ছা, এবার আমরা একটু আপেক্ষিক তড়িৎভেদ্যতাকে আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি, যে শুধুমাত্র কি এটা দিয়ে অ্যান্সার বলা যাবে না আরও কিছু বলা যেতে পারে, দেখা যাক। ওকে, চলো মুছে দিলাম এই পার্টটা খালি। যদি শূন্য মাধ্যম হয়, এই যে দুটো আধানকে তুমি রেখেছিলে, একটা Q1 আধান, একটা Q2 আধান, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R। আর যদি এটার ক্ষেত্রে আমি দুটো কেস লিখি, শূন্য মাধ্যমের ক্ষেত্রে লিখব, আর মনে করো একটা যে কোনো অন্য মাধ্যমের ক্ষেত্রে লিখব।
তাহলে শূন্য, আমি হেডিং দিচ্ছি এখানে, মনে করো শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। আর এখানে আমি নাম দিচ্ছি অন্য যে কোনো মাধ্যম, অন্য একটি মাধ্যম। সে জল হতে পারে, বা অন্য একটা কিছু তরল হতে পারে, কোনো একটি তেল হতে পারে, যা কিছু হতে পারে, কিন্তু শূন্য বা বায়ু মাধ্যম নয়। এই দুটো মাধ্যমের ক্ষেত্রে আমি কুলম্বীয় বলের পরিমাপ করব, অর্থাৎ কত ফোর্স আসবে দুজনের মধ্যে, আকর্ষণ বা বিকর্ষণ। শূন্য মাধ্যমের ক্ষেত্রে তো এখনই লিখেছি, কত হতো, এফ সমান কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, এটা তুমি লিখবে। আর কে এর মান কত হবে এখান থেকে, 1/4 পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, যদি আমি এসআইতে বলি এত নিউটন। আর অন্য মাধ্যমের ক্ষেত্রে কি হবে, অন্য মাধ্যমের ক্ষেত্রে এটা মনে করো শূন্য মাধ্যমের জন্য ছিল, তাই F0 লিখলাম। এটা একটা অন্য যে কোনো মাধ্যম, তাই FM লিখছি, এফ অফ দ্যাট মিডিয়াম। তাহলে কত হবে FM, তুমি বলবে কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, একই কুলম্বের সূত্র অনুসারে ওটাই হবে। কিন্তু কে এর মানটা কত হবে এখানে, 1/4 পাই এপসাইলন ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। দেখো এবার আর এপসাইলন নট হবে না, এবারে আর এপসাইলন নট হবে না। আর এপসাইলনের মান কত হয়, কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতার মান কত হয়, এপসাইলন আর ইন্টু এপসাইলন নট। তাহলে এখানে একবারে লিখে দিচ্ছি যে এটার মান হবে এপসাইলন আর ইন্টু এপসাইলন নট। দেখো বুঝলে কিনা, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম বললেই এইটা, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম যদি না বলে অন্য যে কোনো মাধ্যম তোমাকে দেওয়া থাকে, তাহলে এটা তুমি লিখবে, ঠিক। এবার আমি এই দুটোর অনুপাত করে দেখতে চাইছি, কি বললাম, আমি এই দুটোর অনুপাত করে দেখতে চাইছি, যে দেখি তো কত আসে। তাহলে এখানে করছে দেখবে নিচে, অতএব এফ নট বাই এফ এম, চলো কত হচ্ছে, কি কেটে যাবে, 1/4 পাই এপসাইলন নট এখানেও আছে, 1/4 পাই এপসাইলন নট আছে, ওটাও কেটে গেল। কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার আছে উপরেও, আর কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার আছে নিচেও, সব কেটে গেল। তাহলে উপরে কি পড়ে থাকছে, অনলি 1, আর নিচে কি পড়ে থাকছে, 1/এপসাইলন আর। দেখো ভালো করে, সব কেটে যাবে, যেটা পড়ে থাকবে সেটা লিখেছি। এটা মানে কি, 1/1/এপসাইলন আর মানে এপসাইলন আর। তাহলে এখান থেকে কি শিখলে তুমি, যে মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতার সংজ্ঞা কি আমার মাধ্যমে রাখা দুটি বিন্দু আধান সংস্থার মধ্যবর্তী বলের আকারেও দেওয়া যায়, বলছি ইয়েস। কত হবে, দেখো শূন্য মাধ্যমে যদি কোনো বিন্দু আধান সংস্থাকে তুমি আর দূরত্বে রাখো, সেখানে যা ফোর্স হবে, ওই একই আধান সংস্থাকে যদি ওই প্রদত্ত মাধ্যমে রেখে দিলে সেখানে যে ফোর্স হবে, সেই দুটো ফোর্সের অনুপাতই হলো প্রদত্ত মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা, ঠিক। আবার শুনবে, দুটি বিন্দু আধান সংস্থাকে আর দূরত্বে যদি আমি শূন্য মাধ্যমে রাখি, সেখানে আমি যে ফোর্সটা পাবো, ওই একই বিন্দু আধান সংস্থাকে আর দূরত্বে রেখে যদি আমি একটা প্রদত্ত মাধ্যমে রাখি, তা সেখানে যে ফোর্স পাবো, এই দুটো ফোর্সের অনুপাত হবে ওই প্রদত্ত মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা। ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাকে এটা মনে রাখতেই হবে, তোমাকে এটা মনে রাখতেই হবে, ক্লিয়ার। এফ নট বাই এফ এম ইকুয়াল টু এপসাইলন আর হয় কোথাকার, যে মাধ্যমটা তুমি কথা বলছো সেই মাধ্যমটা। চলো এটার উপর একটা অঙ্ক দেখা যাক, এতটা নোট করবে পজ করে, আমরা এটার উপর একটা অঙ্ক করবো। কোশ্চেন, কি কোশ্চেন, আগে আমি ছবিটা এঁকে নিই। কিউ ওয়ান আর কিউ টু এদেরকে মনে করো
এল দূরত্বে রাখা হয়েছে, Q1 আর Q2 দুটি আধানকে এল দূরত্বে রাখা হয়েছে। কোশ্চেন দিয়েছে প্রদত্ত আধান সংস্থাটির কোনো অজানা তরলে পারস্পরিক স্থির তড়িৎ বল শূন্য মাধ্যমের তুলনায় 6 গুণ কমে গেলে প্রদত্ত আধান সংস্থাটির কোনো অজানা তরলে পারস্পরিক স্থির তড়িৎ বল শূন্য মাধ্যমের তুলনায় 6 গুণ কমে গেলে অজানা তরলটির আপেক্ষিক তড়িৎভেদ্যতা নির্ণয় করো। আপেক্ষিক তড়িৎভেদ্যতা কত হবে? চলো দেখা যাক। তাহলে মনে করো, অ্যান্সার করছি আমি। মনে করো শূন্য মাধ্যমে এই দুটো আধান সংস্থার মধ্যবর্তী বলটা হচ্ছে F0 মনে করো। আর যখন একটা অজানা তরলে ডোবাবো তখন সেখানে যে ফোর্সটা হবে সেটা হচ্ছে Fm। ঠিক, অজানা তরলে যখন আমি রাখবো তখন হবে Fm, আর শূন্য মাধ্যমে যখন আমি আধান সংস্থাটাকে রাখবো তখন তাদের মধ্যবর্তী পারস্পরিক স্থির তড়িৎ বল কত হবে? F0। অ্যাজ পার কোশ্চেন দেখো তো, শূন্য মাধ্যমের তুলনায় 6 গুণ কমে গেল, তার মানে কি? এই যে Fmটা তুমি লিখেছো এটা সমান কি F0/6, 6 গুণ কমে যাওয়া, এটাই বলে। শূন্য মাধ্যমে যদি F0 হয় তাহলে এই মাধ্যমে 6 গুণ কমে গেছে শূন্য মাধ্যমের তুলনায় অ্যাজ পার কোশ্চেন, তাহলে F0/6 লিখে দেবো। তাহলে আমরা তো অলরেডি জানি এখান থেকে F0/Fm কত আসছে? 6। আর দেখো সূত্র মেলাও, F0/Fm কে বলে εr, তাহলে হয়ে গেল εr, অর্থাৎ অজানা তরলটির আপেক্ষিক তড়িৎভেদ্যতা কত? εr এর মান 6। এটা হচ্ছে নির্ণয় অ্যান্সার। দেখো সিম্পল ছিল, তোমাকে 2-3টে লাইনই করতে হলো খালি। অঙ্ক ছিল 3 লাইন, এই কোশ্চেন ছিল 3 লাইন, আর অঙ্ক হয়েছে 2 লাইন। ঠিক, তাহলে এইভাবে তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর যদি করতে হয় তাহলে এই ফর্মুলাগুলোকেও ভালো করে নোট করে বক্স করতে হবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের আপেক্ষিক তড়িৎভেদ্যতা এই সমস্ত আইডিয়া। এখানে আমাদের এই পার্টটা কমপ্লিট হলো। এবার আমি আবার কুলম্বের সূত্রে ফিরে আসছি, এগুলো মুছে দিচ্ছি। তাহলে কুলম্বের সূত্র কি বলেছিল, ছবিটা আরেকবার দেখো। Q1 Q2 আর R দূরত্ব যদি রাখি তাহলে এখান থেকে কুলম্বীয় ফোর্স F সমান কত ছিল? K Q1 Q2/r²। এবার আমরা এখান থেকে কিছু পয়েন্ট লিখব, ইম্পর্টেন্ট পয়েন্ট। কি পয়েন্ট? পরপর দেখো। মনে করো পয়েন্ট নাম্বার 1, প্রত্যেকটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। সূত্রের দিকে তাকাও। এই যে দুটি আধানের মধ্যবর্তী স্থির তড়িৎ বল, এই যে ফোর্স, এটা কি দেখতে পাচ্ছ আর এর সাথে বর্গের ব্যস্তানুপাতিক? অলরেডি কুলম্ব তো বলে দিয়েছিল। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি F প্রপোর্শনাল টু কি? 1/r²। তোমাকে যদি বলি F ভার্সেস R এর গ্রাফ এঁকে দেখাও, লেখচিত্র এঁকে দেখাও, তাহলে ফোর্স ভার্সেস R মানে দূরত্ব আধানদ্বয়ের, এটা হচ্ছে তোমার মূল বিন্দু। কী হবে এটা? পরস্পর ব্যস্তানুপাতিক হলে সমপরাবৃত্ত হয়। তাহলে এখানে গ্রাফটা কেমন হবে দেখতে? সমপরাবৃত্তকার।
তাহলে সমপরাবৃত্তাকার যে গ্রাফটা তুমি দেখতে পাচ্ছ, যখন জিরোর কাছাকাছি পৌঁছাবে আর এর মান, তখন ফোর্সের মান অনেক বেশি, আর যত আমি দূরে সরিয়ে নিয়ে যাব, এই আধান দুটোকে যত দূরে নিয়ে যাব, তত তাদের মধ্যবর্তী যে স্থির তড়িৎ বল সেটা ধীরে ধীরে কমতে থাকবে। অসীম দূরত্বে নিয়ে গেলে এটা পুরো জিরো হয়ে যাবে। ঠিক, এটা হচ্ছে তোমার এই গ্রাফটার বৈশিষ্ট্য। এভাবে মনে রাখবে। এখানে এফ প্রপোর্শনাল টু কি হয়েছে, 1/r²। আর কি, আচ্ছা, এফ সমান আমরা অলরেডি এটাও জানি যে কে এর মান যদি বসিয়ে দিই 1/4πε0, যদি শূন্য মাধ্যমে বলি আর কি, Q1 Q2/r²। তাহলে পয়েন্ট নম্বর 2তে কি আসবে দেখো ভালো করে। পয়েন্ট নম্বর 2তে কি আসবে, এই যে দুটি আধান তুমি দেখতে পাচ্ছ, এদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল ওটা কি ডিপেন্ড করবে মাধ্যমের প্রকৃতির উপর? একেবারে। ফোর্সের সমীকরণে দেখো ε0 এসে গেছে, এটা তো মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করে। শূন্য মাধ্যমের জন্য ε0, অন্য যে কোনো মাধ্যম হয় তাহলে সেই কোনো ওই মাধ্যমের জন্য তার এপসাইলন লিখতে হবে, ঠিক কি ঠিক নয়? তাহলে এখানে লিখতে পারি আমি এফ ডিপেন্ডস অন নেচার অফ মিডিয়াম। অন মিডিয়াম লিখলেও চলবে, চলো লিখেই দিই অন নেচার অফ মিডিয়াম। মাধ্যমের প্রকৃতির উপর ডিপেন্ড করে, কি করে বুঝলাম? এই যে এপসাইলনটার জন্য পাশে আমি এপসাইলন বলে লিখে রাখলাম। যে মাধ্যমের এপসাইলন যত বেশি হবে, সেই মাধ্যমে ওই দুটো আধান একে অপরের উপর তত কম বল প্রয়োগ করবে, আকর্ষণ বা বিকর্ষণ। যে মাধ্যমের এপসাইলন যত কম হবে, সেই মাধ্যমে ওই দুটি আধান পরস্পরের উপর তত বেশি বল লাগাবে। দেখো এ প্রপোর্শনাল টু 1/ε দেখতে পাচ্ছি আমি, ব্যস্তানুপাতি। ঠিক আছে, এটা হলো পয়েন্ট নম্বর 2। পয়েন্ট নম্বর 3 দেখো, প্রত্যেকটা পয়েন্টকে ধ্যান দিয়ে দেখবে। আমি যদি বলি এফটা কি আধানের পরিমাণের উপর ডিপেন্ড করে, একদম। দুটি আধানের যত বেশি পরিমাণ হবে তত তোমার এফটা কি হবে, বেশি হবে না? আবার তাদের মধ্যবর্তী গুণ হয়ে যাবে, গুণ হলে তারও বেশি হবে। তাহলে এফ প্রপোর্শনাল টু Q1 * Q2, ওটা আমি লিখলাম না, ওটা দেখে বোঝা যাচ্ছে। 3 নম্বর পয়েন্ট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই ফোর্সটা কোন দিক বরাবর ক্রিয়া করবে। ফোর্স তো অ্যাপ্লাই হবেই, এই আধান এই আধানের উপর ফোর্স লাগাবে, এই আধান এই আধানের উপর ফোর্স লাগাবে, একে অপরের উপর ফোর্স লাগাবে, কিন্তু কোন দিক বরাবর? উত্তর দিক বরাবর, দক্ষিণ দিক বরাবর, কোন দিক বরাবর? উপর দিকে, নিচের দিকে, কোন দিকে? তাহলে এটারও তোমার রুলস আছে। কি রুলস বা কি নিয়ম? বলছে আধানদ্বয় সর্বদা তাদের সংযোগকারী রেখা বরাবর আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে। আবার শুনবে, এই দুটি আধানের মধ্যবর্তী স্থির তড়িৎ বল সর্বদা তাদের সংযোগকারী রেখা বরাবর ক্রিয়া করে। তাহলে সংযোগকারী রেখা মানে কোনটা? এই যে লাইনটা টেনেছি দেখতে পাচ্ছ না? মনে করো এই বিন্দুতে Q1 আধান রাখা ছিল, বি বিন্দুতে Q2 আধান রাখা ছিল। তাহলে AB লাইনটা দেখতে পাচ্ছ না? এই AB লাইন বরাবরই তোমার এই আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করবে। যেমন মনে করো Q1 Q2 দুজনেই হচ্ছে পজিটিভ, এখানে করছি দেখবে Q1টাও পজিটিভ, Q2টাও পজিটিভ। চলো প্লাস চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করি। এটা ছিল A বিন্দু, এটা ছিল B বিন্দু। তাহলে কি হবে এখানে? বিকর্ষণ হবে তো, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে বিকর্ষণ যে করবে, কে কার উপর ফোর্স লাগাবে, কোন দিকে? Q1 Q2-র উপর ফোর্স লাগাবে এই আধান, এই যে সংযোগকারী সরলরেখার বরাবর। তাহলে সংযোগকারী সরলরেখা বরাবর মানে এই দিক বরাবর। আর Q2 Q1-এর উপর ফোর্স লাগাবে এই সরলরেখা বরাবরই, কিন্তু বাম দিকে। বিকর্ষণ মানে তো বোঝায় এরকম, বিকর্ষণ মানে কি, একে অপরকে ঠেলে সরিয়ে দেওয়া। তাহলে Q1 Q2-কে ঠেলবে আর Q2 Q1-কে ঠেলবে। ফোর্সগুলোর নামকরণ কিভাবে করা হয় চলো নামকরণও দেখে নাও একটু। Q2-র উপর ফোর্স লাগছে, তাহলে ফোর্স অন 2 ডিউ টু 1, এটা একটা ভেক্টর রাশি। Q1-এর উপর ফোর্স লাগাচ্ছে কে,
Q2 লাগাচ্ছে, তাহলে তুমি বলবে ফোর্স অন 1 ডিউ টু 2। ঠিক, কি বললাম, যার উপর ফোর্স লাগবে ফোর্সের নিচে তার মার্কিংটা আগে করবে, আর যে ফোর্স লাগাচ্ছে সেটা পরে করবে। তাহলে এটা পড়বো কি করে, ফোর্স অন 2 ডিউ টু 1। একটা লিখে দিচ্ছি, ফোর্স অন 2 ডিউ টু 1। আর এটা আমি কি বলবো, ফোর্স অন 1 ডিউ টু 2। ঠিক, তাহলে দেখো এটা ছিল খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে আধান দুটির সংযোগকারী রেখা বরাবরই, আধান দুটির সংযোগকারী রেখা বরাবর সর্বদা আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করে। মাথায় ভালো করে ঢুকে নাও এটা। কখনো এরকম হবে না যে এই আধানটা এই আধানকে এই দিকে ঠেলছে, বা এই আধানটা এই আধানকে এইভাবে ঠেলছে, না, একদম না। এরকম উল্টো পাল্টা ফোর্সের দিক হয় না। মুছে দিলাম এই পার্টগুলোকে, এগুলো তোমরা সবাই জানো। তোমার মনে প্রশ্ন হবে, স্যার কোথায় জানি? ক্লাস 11-এ তোমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টার পড়োনি? মহাকর্ষ, সেখানে কি পড়েছিলে? দুটি বিন্দু ভরের মধ্যবর্তী আকর্ষণ বল সর্বদা তাদের সংযোগকারী রেখা বরাবরই ক্রিয়া করে না? তাহলে গ্র্যাভিটেশন তুমি যদি ভালো করে পড়ে থাকো, এই চ্যাপ্টারে তোমার কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না, সেম, একেবারে প্রায় সেম। ঠিক আছে, পয়েন্ট 3 গেল, যে আধান দুটির মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বল তাদের সংযোগকারী রেখা বরাবর ক্রিয়াশীল হয়। ঠিক, এবার আমি পয়েন্ট নম্বর 4 করব। তা পয়েন্ট নম্বর 4 কি লিখছি দেখবে, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। কি বললাম, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। তা ভেক্টর রূপ যে আমি করব, সেটার জন্য আমাকে এগুলোকে মুছতে হবে একবার। তো তোমরা যদি এতটুকু নোট করে নাও, তাহলে আমি পয়েন্ট 4টা উপরে করব। পজ করে নোট করে নেবে। ওকে, পয়েন্ট নম্বর 4, ভেক্টর ফর্ম। তাহলে কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা কি, চলো দেখা যাক। আগে কুলম্বের সূত্র কি ছিল সেটাকে বলো। F সমান K Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার যদি আমাকে ফোর্সকে ভেক্টর বানাতে হয়, ফোর্স তো ভেক্টর, তাহলে এদিকে তীর দেবো মাথায়। তাহলে এদিকে কার ঘাড়ে তীর চাপবে? আমি যদি ফোর্সের ঘাড়ে তীর চাপাই, তাহলে এদিকে কার ঘাড়ে তীর চাপবে? দুটো ভেক্টর ইকুয়াল করতে হবে তো। আচ্ছা, এটা কি? এটা ফোর্সের মান না? এই মানটার সাথে যদি একটা একক ভেক্টর গুণ করে দিই, তাহলে পুরোটা ভেক্টর হয়ে যাবে। মান ইন্টু একক ভেক্টর ইকুয়াল টু মেন ভেক্টর। তাহলে কোনো একটি ভেক্টরকে তার মান এবং তার সাথে যদি তার একক ভেক্টরটাকে গুণ করে দিই ওই ভেক্টর বরাবর, তাহলে মেন ভেক্টরটাকে লেখা যায়। তাহলে এটা তো ফোর্সের মান, তাহলে আমি কি দেবো এখানে? একটা গুণ করব, একটা একক ভেক্টর গুণ করব। তাহলে প্রশ্ন হচ্ছে কার একক ভেক্টর? ঠিক, চলো দেখা যাক। কে একটা ধ্রুবক রাশি না, ধ্রুবকের আবার একক কী হয়? Q1 Q2 এরা হচ্ছে তোমার আধান, এরা তো ভেক্টর হয় না। তাহলে আরটা কি ভেক্টর হতে পারে? একদম। দুটি আধানের মধ্যবর্তী যে দূরত্ব বলছো, যে ওটা যদি আমি সরণ ভেক্টর বলি, তাহলে সরণ ভেক্টর আকারে ওকে লেখা যেতে পারে। তাহলে এই যে আর লিখেছি, তার মানে নিশ্চয়ই এখানে সরণ ভেক্টর যেটা বলছো তার একক ভেক্টর দিতে হবে। সোজা কথায় কি আমি এটা বলতে পারি যে এফের মাথায় যদি ভেক্টরের চিহ্ন লাগাই, তাহলে কে Q1 Q2 বাই আর স্কোয়ার এতটা তো হয়ে গেল তোমার কি মান, তার সাথে গুণ করব একক ভেক্টর। দেখো এদিকে Q1 Q2 মধ্যবর্তী দূরত্ব ছিল আর। আমি যদি বলি এটা হচ্ছে Q1 Q2-র মধ্যবর্তী সরণ, তাহলে সরণ ভেক্টর হিসাবে এদিকে মার্ক করতে পারি অথবা এদিকে মার্ক করতে পারি। ঠিক, আচ্ছা। এবার দেখো তো, এই যে আর ক্যাপ লিখেছি, আর ভেক্টরকে কিভাবে লেখা হয়? এটাকে যদি আর ভেক্টর বলে দিই, তাহলে আর ভেক্টর কি লেখা হয়? তুমি বলবে স্যার আর ভেক্টর যদি লিখতে চাই একক ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী লিখুন। একক ভেক্টরের সংজ্ঞা কি ছিল? চলো একক ভেক্টর লিখছি আমি। কোনো ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে উক্ত ভেক্টর বরাবর একক ভেক্টরটি পাওয়া যায়। তাহলে আর ভেক্টর সমান কি লিখবো? একক ভেক্টর ইন্টু এটা। অথবা যদি একক ভেক্টরকে ডাইরেক্ট বলি, তাহলে আর ভেক্টর বাই ম্যাগনিটিউড অফ আর।
তাহলে আর ভেক্টর অফ উপরে লিখলাম আর নিচে ম্যাগনিটিউড অফ আর কে আমি ছোট আর লিখলাম। এগুলো সিম্পল, একেবারে বেসিক। দেখো এই যে আর ভেক্টরকে যদি এর মান দিয়ে ভাগ করে দিই তাহলে এই আর ভেক্টরটা যে ছোট ছোট একক ভেক্টরগুলো দিয়ে গঠিত সেটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি বলছি যে ম্যাগনিটিউড অফ আর এর মান হচ্ছে আর। ওকে, ম্যাগনিটিউড অফ আর ভেক্টর কত বললাম আর। এই মানটা নিয়ে যদি এখানে বসিয়ে দিই তাহলে এফ এর মান কত হচ্ছে বা এফ ভেক্টর সমান কত হচ্ছে কে Q1 Q2 ডিভাইড বাই আর আর গুণ হয়ে আর কিউব, আর দেখো এখানে হয়ে গেল আর ভেক্টর। দেখো এটাই ছিল কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, এটাই ছিল কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। একেবারে সিম্পলভাবে বুঝবে, এমন কোনো কঠিন নয়। ঠিক যেভাবে তুমি নিউটনের মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ দেখেছিলে একই জিনিস, সেখানে হতো জি m1 m2 বাই আর কিউব ইন্টু আর ভেক্টর। ভালো করে মনে করো। আচ্ছা, এবার লাস্ট পয়েন্ট, ওটাকে আমি কোশ্চেনের আকারেই লিখব আর প্রমাণও করব। এটা বুঝবে পয়েন্ট 5, এটাকে ভালো করে নোট করে নেবে। পয়েন্ট নম্বর 5, কি কোশ্চেন দেখছি, কোশ্চেনটা আমি ইম্পর্টেন্ট খুবই এইচএসের জন্য। দেখাও যে কুলম্বের সূত্রানুসারে দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক স্থির তড়িৎ বল পরস্পর সমান ও বিপরীত হয়। পরস্পর সমান ও বিপরীত হয়, ভেরি ইম্পর্টেন্ট। এই যে তুমি এখানে দেখলে যে দুটি আধান একে অপরকে ফোর্স লাগাচ্ছে, একজন ওর উপরে লাগাচ্ছে আর এর উপর লাগাচ্ছে, বলছে এই ফোর্স দুটো পরস্পর সমান হবে, ইকুয়াল হবে এবং বিপরীত দিকে হবে, এটাই প্রমাণ করতে হবে। আর ভেরি ইম্পর্টেন্ট, ওখান থেকে তুমি ওকে এটাও কোশ্চেন দিতে পারে যে ওইটা কি বলবে, যে দেখাও যে কুলম্বের সূত্র অনুসারে দুটি বিন্দু আধানের মধ্যে পারস্পরিক স্থির তড়িৎ বল নিউটনের তৃতীয় সূত্রকে মেনে চলে। একদম, আমি যদি 5 নিউটন ওকে লাগাই ফোর্স, তাহলে ও আমাকে 5 নিউটন ফোর্স লাগাবে। ক্রিয়া প্রতিক্রিয়া, নিউটনের তৃতীয় গতিসূত্র। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্রের আকারেও কোশ্চেনটা তোমাকে দিতে পারে। তাহলে চলো প্রমাণ করব। কীভাবে প্রমাণ করব? আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম নিচ্ছি। কি কোঅর্ডিনেট সিস্টেম? মনে করো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ, এটা মূল বিন্দু। দুটো বিন্দু আধান নেব। মনে করো একটা বিন্দু আধান এখানে আছে আর একটা বিন্দু আধান এখানে আছে, Q1 Q2। Q1 পজিটিভ মনে করো, এটা Q2 এটাও মনে করো পজিটিভ। Q1 বিন্দুর অবস্থান ভেক্টর আমি আঁকবো। এবার অবস্থান ভেক্টর তোমরা ছোটোবেলায় পড়েছো অলরেডি, ছোটোবেলায় মানে ক্লাস 11-এই পড়েছো। কি, কোনো একটি বিন্দুর অবস্থান ভেক্টর কী করে করা হয়, যে মূল বিন্দু থেকে উক্ত বিন্দু পর্যন্ত একটি সরলরেখা টানবো এবং মূল বিন্দু থেকে উক্ত বিন্দুর দিকে তীর চিহ্ন দেব, তাহলে ওই যে পুরো ভেক্টরটা পাবো সেটা হবে উক্ত বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে Q1 যে বিন্দুটা আছে, যে জায়গাতে আছে, এই বিন্দুটার অবস্থান ভেক্টর কী করা হবে? তুমি বলবে স্যার কানেক্ট করুন। দেখো ও বিন্দুর সাথে Q1 আধান যে জায়গাতে আছে বা যে বিন্দুতে আছে সেটাকে কানেক্ট করে দিলাম। তাহলে অবস্থান ভেক্টর কী করে তৈরি হবে? ও থেকে ওই বিন্দুর দিকে তীর দাও
এই যে ভেক্টরটা পেলে এটাকে বলা হবে এই বিন্দুর অবস্থান ভেক্টর। চলো এটার নাম দিচ্ছি আমি R1 অবস্থান ভেক্টর। নেক্সট, তাহলে Q2 যে বিন্দুতে আছে, Q2 আধানটি, সেই বিন্দুর অবস্থান ভেক্টর কী করে করবো? আবার মূল বিন্দু থেকে কানেক্ট করব। তাহলে মূল বিন্দু থেকে ওই বিন্দুটাকে আমি কানেক্ট করে দিলাম, এবং তাহলে কোন দিকে আমি তীর দেবো? মূল বিন্দু থেকে উক্ত বিন্দুর দিকে তীর দেবো। তাহলে দেখো Q2 বিন্দুর অবস্থান ভেক্টর হয়ে গেল। ঠিক, এবার আমি জানতে চাইছি Q1 Q2 সংযোগকারী রেখা কোনটা? তাহলে Q1 আর Q2 সংযোগকারী রেখা কোনটা হবে? তাহলে সিম্পল এটাকে টেনে দিন, Q1 আর Q2 সংযোগকারী রেখা এটাই হবে। ঠিক নয়? আচ্ছা, আর কি? Q1 যদি Q2-র উপর ফোর্স লাগায় তাহলে কোন দিকে ফোর্স লাগাবে? তুমি বলে স্যার দুজনে যদি ধনাত্মক হয় তাহলে ফোর্সটা ওই সংযোগকারী রেখা বরাবরই হবে। আর যদি Q2 Q1-এর উপর ফোর্স লাগায় তাহলে ওটাও বিকর্ষণধর্মী হবে, আর ওটাও ওই সংযোগকারী রেখা বরাবর হবে। দেখো বুঝতে পারছো কিনা? তাহলে একটা ফোর্স, এই যে ফোর্সটা দেখতে পাচ্ছ, এটা Q1-এর উপর লাগছে। কে লাগাচ্ছে? Q2। এই যে ফোর্সটা দেখতে পাচ্ছ, এই ফোর্সটা Q1 Q2-র উপর লাগাচ্ছে। চলো নাম দিই, নাম দেওয়া এখনই শিখলাম। তাহলে এটাকে লিখছি আমি ফোর্স অন 2 ডিউ টু 1, ফোর্স অন 2 ডিউ টু 1। তাহলে এই ফোর্সটা কি লিখবো? ফোর্স অন 1 ডিউ টু 2। ঠিক নয়? তাহলে দুটো ফোর্সের আমি মান বের করব। চলো দেখা যাক। তাহলে চিত্রানুসারে বলো F12 কত হবে? F12 মানে এটা। তাহলে F12 আমরা কুলম্বের সূত্রের ভেক্টর রূপ এখনই পড়লাম। কত হতো? K Q1 Q2 বাই R কিউব ইন্টু আর ভেক্টর। এবার আর ভেক্টর মানে কোন ভেক্টরটা? ফোর্স 1 2 এদিকে লাগছে, তাহলে আর ভেক্টর মানে Q2 থেকে Q1-এর দিকে তুমি যে তীরটা নেবে সেই আর ভেক্টরটা হবে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? এখান থেকে একবার এখনই আমি কুলম্বের সূত্র থেকে তোমাকে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ পড়ালাম। F সমান কি হয়েছিল? K Q1 Q2 বাই R কিউব ইন্টু আর ভেক্টর হয়েছিল কি হয়নি? দুটো ভেক্টর যদি এরকমভাবে সম্পর্কিত হয় তাহলে কি বলতে পারি না যে এই ভেক্টরটার অভিমুখ যেদিকে আর ভেক্টরের অভিমুখও সেই দিকে? ছোটোবেলায় পড়েছো তোমরা। এ ভেক্টর সমান যদি বি ভেক্টর লেখা হয়, মনে করো 2 ইন্টু বি ভেক্টর লিখলাম, তার আমি কি বলবো? এ ভেক্টর বি ভেক্টরের দ্বিগুণ এবং তারা পরস্পর একই দিকে অভিমুখ। যদি এরকম লিখতাম এ সমান -3b ভেক্টর, তাহলে আমি বলবো এ ভেক্টর বি ভেক্টরের মানের 3 গুণ এবং এ ভেক্টর আর বি ভেক্টরের অভিমুখ পরস্পরের বিপরীত। একেবারে সিম্পল টপিক এগুলো। তাহলে এফ সমান যে তুমি কুলম্বের সূত্রের ভেক্টর রূপটা বের করলে, সেখান থেকে তো আমি আগে থেকেই জানি যে যেদিকে ফোর্স অ্যাপ্লাই হবে সেই দিকে আর ভেক্টরটা নিতে হবে। তাহলে F12 যদি এদিকে অ্যাপ্লাই হয় তাহলে আর ভেক্টর, আর মানে হচ্ছে দুটো আধানের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে ভেক্টর আকারে লিখলে যাওয়া হয়। তাহলে সেই আর ভেক্টর কোন দিকে হবে? এদিক বরাবর। তাহলে এই বরাবর আর ভেক্টর হবে। এগুলোকে মুছছি আমি। বলো এই বরাবর আর ভেক্টর মানে কি? বুঝে বলার চেষ্টা করবে। একবারে ভেক্টরের বেসিক এগুলো। যদি এই বরাবর যদি আর ভেক্টর বের করতে চাই তাহলে একটু ভালো করে দেখো, আমি নাম দিচ্ছি। মনে করো এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, মনে করো এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এই বরাবর আর ভেক্টর মানে কি? বি এ ভেক্টর। একেবারে কারেক্ট। ওই দিক বরাবর আর ভেক্টর মানে বি এ ভেক্টরকে বোঝাচ্ছে। দেখো যেদিকে তীর হয় সেই দিক থেকে উল্টো দিক থেকে এভাবে পড়তে হয়। আমি যদি বলি এ বি ভেক্টর কোনটা, তাহলে তুমি তীরটা এইদিকে দেবে। ঠিক নয়? ওকে, তাহলে F12 সমান বি এ ভেক্টর। এবার বি এ ভেক্টর কি হবে? বি এ ভেক্টরের মান বলো। এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। আবার একটু রিক্যাপ করে দিই। মনে করো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এই বরাবর তোমাকে ভেক্টর বের করতে বলেছে, অর্থাৎ তোমাকে বলেছে এ বি ভেক্টর কত। এ বি ভেক্টর মানে কি? বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। মনে পড়ছে কি পড়ছে না?
চলো একটা উদাহরণ নিই। মনে করো এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর বি বিন্দুর অবস্থান ভেক্টর মনে করো মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে তোমার অলরেডি করেছো এই ধরনের ভেক্টরের অঙ্ক, যে এ বি ভেক্টর যদি বের করতে হয় তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। দেখো এভাবে করতে কি করতে না, আমি যদি বললি যে বি এ ভেক্টর কত হবে, বি এ ভেক্টর তার মানে লাস্টে যে কথাটা আছে তার অবস্থান ভেক্টর মাইনাস প্রথমটার অবস্থান ভেক্টর মাইনাস, দেখো এটা হবে কি হবে না, সিম্পল একদম। তাহলে এই টপিকটার উপরেই ডিপেন্ড করে আমি লিখেছি। দেখো তাহলে বি এ ভেক্টর মানে কি লিখবো, বি এ ভেক্টর মানে কি লিখবো, এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। এ বিন্দুর অবস্থান ভেক্টর কত r1, বি বিন্দুর কত r2। তাহলে পরের লাইনে কি আমি এটা লিখতে পারবো, কে q1 q2 বাই r কিউব বি এ ভেক্টর মানে r1 মাইনাস r2। ক্লিয়ার, এগুলো মুছে দিলাম। আর f21 কত হবে, দেখো ছবি দেখে বলো এবার। f21 অ্যাজ পার কুলম্বস ল কে q1 q2 বাই r কিউব ইন্টু, এবার f21 ভেক্টরটা এইদিকে ক্রিয়া করছে তার মানে r ভেক্টরটা এইদিকে ক্রিয়াশীল হবে। এবার r ভেক্টর মানে এইদিকে কি এবি ভেক্টর একদম, তাহলে এবার আবার কত লিখবো এবি ভেক্টর। এবার এবি ভেক্টর মানে কি লিখতে পারি, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। বি বিন্দুর অবস্থান ভেক্টর কত r2, এ বিন্দুর অবস্থান ভেক্টর কত r1। এগুলো আমরা আগেই ধরে নিয়েছি, তুমি একটু লিখে নেবে পাশে, যে ধরি এ বিন্দুর অবস্থান ভেক্টর r1, বি বিন্দুর অবস্থান ভেক্টর r2, এই দুটো কথা লিখে নেবে পাশে। আচ্ছা, এবার এই f21 যেটা তুমি বের করলে সেটাকে ভালো করে দেখো, এটাকে যদি ঘুরিয়ে লিখি তাহলে কি হবে, এটাকে ঘুরিয়ে লিখলে একটা মাইনাস আসবে বাইরে, আর হয়ে যাবে কে q1 q2 বাই r কিউব, আর ওটা হয়ে যাবে r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর। হবে কি হবে না, এইটুকু পার্টটাকে ভালো করে দেখো, এই পার্টটা দেখো তো আর এই পার্টটা দেখো তো, এই দুটো পার্ট ভালো করে যদি দেখি তাহলে এইটুকু পার্টটার মান f12, তাহলে এটা হয়ে গেল কত মাইনাস অফ f12। তাহলে আলটিমেট কি প্রমাণ হয়ে গেল, অতএব f21 ভেক্টর ইকুয়াল টু মাইনাস অফ f12। এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ কি, যে বলদ্বয় পরস্পর সমান ও বিপরীত, স্থির তড়িৎ বল পরস্পর সমান ও বিপরীত হলো প্রমাণ। আশা করছি বুঝতে পারছো, এটাই ছিল এই যে 0.5 যেটা কোশ্চেন আকারে আমি লিখেছি তার একটা সমাধান। ভালো করে পুরো পার্টটা নিজে থেকে একবার দেখবে, রিভিশন করবে। এই কটা পয়েন্ট আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ছিল। তো আজকে এতটাই থাক, পরবর্তী চ্যাপ্টারে আমি কুলম্বের সূত্র থেকে কিছু অঙ্ক করাবো। ওকে, থ্যাংক ইউ।